অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন লেখক অনিক চক্রবর্তীর কলমে অর্ধরাত্রিকা ও মহাভৈরবী চক্র। নিরেট অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুনশান এই পাহাড়ি পথটা ধরে অতি সন্তর্পণে এগিয়ে চলেছে দুটি প্রাণ, একজন পুরুষ এবং অপরজন একটি স্ত্রীলোক। আশপাশের কেয়া আর নাম না জানা ঝোপের আড়াল থেকে ভেসে আসছিল শিয়ালের কর্কশ ডাক। কিন্তু এই সবকে অগ্রাহ্য করে তার পাশে থাকা স্ত্রীলোকটিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে হরেন। স্ত্রীলোকটির কানের কাছে অনবরত সে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। ওং গ্রিং ক্রিং ক্লিং ভদ্রকালুই শ্মশান বাসিনৈ মম অজ্ঞায়ং স্থিরং বশং কুরু কুরু স্বাহা কুরু কুরু স্বাহা। অনেক কাঠখড় পুড়িয়ে সকলের চোখের আড়াল থেকে লতিকাকে এবারে আমি নিজের সাথে আনতে পেরেছি। আমার অভীষ্ট এবার সম্পূর্ণ হবেই। একবার ওকে গুরুদেবের কাছে পৌঁছে দিতে পারলেই আমার কাজ শেষ। গুরুদেব এই মেয়েটার রক্ত নিয়ে মণ্ডল রচনা করবেন, তারপর যে শক্তি পাবেন সেই শক্তি দিয়ে আমার অভীষ্ট পূর্ণ করবেন। আর তখন আমার সামনে আর কেউ চোখ তুলে তাকাতে সাহস পাবে না। জমিদার মশাই, আপনি কিন্তু প্রস্তুত থাকুন, আপনার কাল এবার ঘুমিয়ে আসছে। অত্যন্ত সন্তর্পণে পাহাড়ি পথে চলতে চলতে মনে মনে বিড়বিড় করে কথাগুলো আওড়াচ্ছিল হরেন। জমিদার বাবুর মেয়ের প্রতি তার একটা দুর্বলতা ছিল প্রথম থেকেই। জমিদার দুহিতা লতিকা দেখতে অপরূপ সুন্দরী, হরেন গ্রামের এক বকে যাওয়া ছেলে। জমিদার বাড়িতে ঢোকার অছিলায় সে প্রায় লতিকার দিকে তাকিয়ে থাকত। কিন্তু একদিন শম্ভু লেঠেল তাকে ধরে ফেলে, টানতে টানতে নিয়ে যায় জমিদার বাবুর কাছে। চল চল শালা, আজ তোর এই শয়তানি ঘুচিয়ে ছাড়বো। চল হুজুর, এই ছেলেটা আপনার মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আজ এটাকে হাতে নাতে ধরে পাকড়াও করে এনেছি। জমিদার বিশ্বনাথ রায় তখন সেরেস্তার কাজে ব্যস্ত। শম্ভু যে কথাটা বলছে সেটা কি ঠিক? হরেন সামান্য মুচড়ে পড়েছিল বটে, কিন্তু সে উঠে দাঁড়িয়ে চোখে চোখ রেখেছিল জমিদারের। হ্যাঁ জমিদার মশাই, আমি আড়াল থেকে আপনার মেয়েকে দেখছিলাম। মুখে মুখে তর্ক করছো, হ্যাঁ? তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। তোমার সাহস তো কম না হে ছোকরা, হ্যাঁ? ভালোবাসার কাছে কোনো ভয়কেই আমি তোয়াক্কা করি না। আমি আপনার মেয়ে লতিকাকে পছন্দ করি, তাই তাকে আমি দেখি। আপনাকে আমি সুপরামর্শ দিচ্ছি, আপনি যদি আমাকে আপনার মেয়ের হাত দান করেন তাহলে মেয়ে আপনার সুখেই থাকবে। আপনার এই জমিদারির অংশ সামলাবার দায়িত্ব স্বরূপ একজন উত্তরাধিকারও পাবেন। রাগে থরথর করে কেঁপে উঠলেন জমিদার মশাই, গলা সপ্তমে চড়িয়ে বললেন, আমার সামনে দাঁড়িয়ে এসব বলার সাহস তুই পেলি কোথা থেকে? হ্যাঁ, তোকে তোকে তোর শাস্তি পেতেই হবে, পেতেই হবে। এই সম্ভব, এই ছেলেটার মাথা লাঠি দিয়ে মেরে ভেঙে দুটুকরো করে দে। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছিস তুই? অক্ষরে অক্ষরে শম্ভু তার প্রভুর আজ্ঞা পালন করল। আঘাতের পর আঘাত করতে থাকলো ওই ছেলেটিকে। পাশেই দাঁড়িয়েছিলেন নাইম। তিনি আর থাকতে পারলেন না, দৌড়ে গিয়ে কর্তাকে থামিয়ে বললেন, ছেড়ে দিন জমিদার মশাই, ওকে ছেড়ে দিন। ছেলে মানুষ, ও ভুল করে ফেলেছে জমিদার মশাই, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন জমিদার মশাই। একদম চুপ, ছেড়ে দেবো? ওকে ছেড়ে দেবো? ওর এত বড় ক্ষমতা? কিন্তু জমিদার ক্ষান্ত হওয়ার লোক নন। তোষাখানা থেকে বেরিয়ে এলো চামড়ার চাবুক। সেই চাবুকের ঘায়ে হরেনের পরনের
ঘিয়ে রঙের ফতুয়া ছিঁড়ে গিয়ে রক্ত রঞ্জিত হতে লাগলো জমিদার বাড়ির মেঝে। আশপাশের সকলে চুপচাপ পিন পতন নীরবতায় দেখছিল সেই দৃশ্য। জমিদার বিশ্বনাথ রায়ের হাত রঞ্জিত হল হরেনের রক্তে। হরেন প্রায় মূর্ছিত হয়ে পড়ে রইল মাটিতে। ক্লান্ত হয়ে জমিদার এবার থেমে মাটিতে বসে পড়ে হরেনের চুলের মুঠি ধরলেন। তারপর হিস হিসে গলায় বললেন, শোন রে হারামজাদা, আজকে শুধু এইটুকুতেই ছেড়ে দিলাম। পরে যদি এই তল্লাটে তোকে আর দেখি তাহলে তোর প্রাণহানি হবে। দূর হয়ে যা চোখের সামনে থেকে। কিন্তু তখনই এক আশ্চর্য কাণ্ড ঘটল। ছেলেটার ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটিয়ে বলল, পাবেন, এর প্রতিদান সুদে আসলে ঠিকই পাবেন জমিদার মশাই। আমার নাম হরেন। আমিও আপনার এই সাম্রাজ্য, এই অহংবোধ ভেঙে চুরমার করে দিতে না পারলে আমার এই দেহ গঙ্গার ধারে উজানে পাবেন, ভাসমান অবস্থায়। এরপর আর কিচ্ছু বলতে পারল না সে। লুটিয়ে পড়ল মাটিতে। লেঠেল সর্দার শম্ভু তার দেহটাকে টেনে হিঁচড়ে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে পথ চলতে চলতে পূর্বের রক্তাক্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল হরেনের। কথাগুলো মনে পড়তেই সে আরো কঠোর হয়ে উঠল। চলার পথে হরেনের তখন ভরসা মাথার ওপর আধভাঙা চাঁদের আলো, যা ওই মিশ কালো রাতে জঙ্গলের আনাচে কানাচে আবছাভাবে ছড়িয়ে পড়ছে। গাছের কিছু লম্বা ছুচালো পাতা তার শরীরে লেগে তার চামড়া কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু দাঁতে দাঁত চেপে এগিয়ে চলেছে সে। পাশে স্ত্রীলোকটি স্তব্ধ বাক হয়ে তার ইশারায় এগিয়ে চলেছে। চলার ভঙ্গিমার মধ্যে কোনো জড়তা নেই বটে, কিন্তু তাও স্বাভাবিক মানুষের চলাফেরার মধ্যে যে স্বাচ্ছন্দ্য থাকে তার যথেষ্ট অভাব। চোখে মুখে কোনো জীবন্ত প্রতিচ্ছবি নেই, কিন্তু হরেনের ঠোঁটের কোণে খেলা করে যাচ্ছে একটা পৈশাচিক হাসি। সে মেয়েটার কানে কানে বলল, এই তো একটু, ব্যাস আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। তোর কিচ্ছু চিন্তা নেই, কিচ্ছু চিন্তা নেই। জঙ্গলের অনতি দূরে একটা কুটির দেখতে পেল তারা। কুটিরটা মাটির, চারপাশে বন জঙ্গলের গভীরতা নেই বললেই চলে, কিন্তু তবু যেন ভয়ের একটা রেশ আছে সেখানে। যেন মনে হয় রন্ধ্রে রন্ধ্রে একটা অত্যেন্দ্রিয় অনুভূতি। দূরের ওই কুটিরের দাওয়ার ওপর তখন রক্ত বস্ত্র পরিহিতা এক ষণ্ডা মার্কা ভৈরবী দাঁড়িয়ে রয়েছেন। তার চোখে অগ্নির তীব্রতা স্পষ্ট। তিনি তার মাথার ওপর চুলটাকে চূড়ো করে এমনভাবে বেঁধে রেখেছেন যেন ওটা দেখে জটা বলেই মনে হয়। হরেন এগিয়ে গেল তাঁর কাছে। ঝোপের আড়াল থেকে একটা শিয়ালের তীক্ষ্ণ স্বর তখন ভেসে আসছে তাঁর কানে। সেই অপ্রাকৃত শব্দে হরেনের ঠোঁটের কোণে লেগে থাকা পৈশাচিক হাসিটা আরো চওড়া হয়, তার হাতের বাঁধন আরো শক্ত হয়ে ওঠে। সে মেয়েটার কাঁধ চেপে ধরে প্রায় টেনে নিয়ে সেই কুটিরের দিকে এগিয়ে চলে। কুটিরটার যত কাছে তারা এগিয়ে আসছে ততই যেন বাতাসের মধ্যে একটা শীতলতা একটু একটু করে ছড়িয়ে পড়ছে। ভয় আর ভক্তির এক অদ্ভুত মিশেল যেন চারপাশের পরিবেশটাকে ভারী করে তুলছে। কুটিরের দাওয়ায় দাঁড়িয়ে থাকা সেই ভৈরবী তখন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তাঁদের দিকে। তার রক্তবস্ত্র যেন রাতের আঁধারে আরো গাঢ় লাল হয়ে ফুটে উঠেছে। তার চোখে জ্বলন্ত কয়লার মতো একটা আভা। হরেন একেবারে তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু ভৈরবীর মুখের অভিব্যক্তির সামান্য বদল হলো না। কেবল তার ঠোঁটের ফাঁকে একটা মৃদু বিরক্তির রেখা ফুটে উঠল। ভৈরবী
গম্ভীর স্বরে বললেন, তোর আরো আগে আসা উচিত ছিল হরেন। গুরুদেব এখন আসনে বসে পড়েছেন। তার নির্দেশ ছিল রাত্রের প্রথম প্রহর শেষ হওয়ার আগেই পৌঁছনোর। হরেন মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন মা, পথে একটু দেরি হয়ে গেল। ক্ষমা? গুরুদেবের আদেশের অবাধ্যতা, জানিস এর ফল কি হতে পারে? ভৈরবীর কণ্ঠস্বর এবার আরো কঠোর হয়ে এলো। তার চোখ যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। হরেন আর কোনো কথা না বলে মেয়েটাকে ঠেলে এগিয়ে দিল। মেয়েটা তখনও যেন এক গভীর ঘোরের মধ্যে আচ্ছন্ন। হরেনের স্পর্শে সে একটু নড়ে উঠল বটে, কিন্তু তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ভৈরবী মেয়েটার দিকে একবার তাকালো। ওকে আর এভাবে ধরে রাখার দরকার নেই, ওর সময় হয়েছে। আমি কোথায় কোথায় আমি? হরেনের হাত আলগা হতেই মেয়েটির ঘোর ভঙ্গ হয়। তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে ওঠে। সে ভয়ে চারপাশ দেখতে লাগল। ঘনায়মান অন্ধকারে ভৈরবী আর হরেনকে দেখে তার শরীর কেঁপে উঠল। তার ভেতরের ভয় যেন এক বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে আসতে চাইল। আমাকে আমাকে কোথায় নিয়ে এসেছিস হরেন? হরেন, আমাকে কোথায় নিয়ে এসেছিস? তীক্ষ্ণ চিৎকার করে উঠল মেয়েটি। হরেন তখন পিছন ফিরে কুটিরের দিকে এগোতে যাচ্ছিল। ভৈরবী দ্রুত হাত তুলে মেয়েটির দিকে তাকিয়ে অস্ফুটে একটা মন্ত্র উচ্চারণ করল। ওম আইম ঈম হুম শ্রীং ক্লিং। ওম আইম ঈম ওং শ্রীং হিং ক্লিং। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি তীব্র আলোক ঝলকানি মেয়েটির চোখের উপর পড়ল। সেই তীব্র আলোক রশ্মির প্রভাবে মেয়েটি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। সেই অদ্ভুত আলো মিলিয়ে যাবার সাথে সাথেই মেয়েটি আবার স্থির হয়ে যায়। তার শরীরের সব উত্তেজনা, চিৎকার, ভয় যেন এক নিমেষে উধাও হয়ে গেল। সে আবার সেই আগের মতোই নিষ্প্রাণ জীবন্ত পুতুলের মতো দাঁড়িয়ে রইল। ভৈরবী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হরেনকে বললেন, ওকে নিয়ে ভেতরে যা, গুরুদেবের সামনে নিয়ে যা, আর দেরি করিস না। হরেন মেয়েটাকে আবার টেনে নিয়ে কুটিরের ভিতর ঢুকল। ভৈরবী সেখানেই দাঁড়িয়ে রইলেন। তখনও তার চোখে সেই জ্বলন্ত দৃষ্টি। তিনি যেন শুধু গুরুদেবের নির্দেশের অপেক্ষায় রত। বাতাসের মধ্যে একটা অজানা ভয়ের রেশ তখন ভেসে বেড়াচ্ছে। কুটিরের ভিতরটা বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল, ভিতরে ঢুকতে দেখা গেল তার থেকে অনেক বড়। একটা আবছা হলদেটে আলোয় ঘরটা আলোকিত। ঘরের ঠিক মাঝখানে একটি সিংহাসনের মতন আসনে বসে রয়েছেন একজন দীর্ঘকায় পুরুষ। তার জটাধারী চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তার সর্বাঙ্গে ছাইয়ের প্রলেপ, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি মুদ্রিত নয়নে ধ্যানস্থ। তার দুই পাশে জ্বলছে দুটো বিশাল আকৃতি মোমবাতি। তার আশেপাশে রাখা নরমুণ্ড, বিভিন্ন হাড়গোড় আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। মেয়েটিকে সামনে রেখে হরেন মাথা নত করে করো জোর করে গুরুদেবের সামনে এসে দাঁড়াল। গুরুদেব চোখ না খুলেই শান্ত স্বরে বললেন, কি হয়েছে হরেন? এত দেরি কেন? গুরুদেব, পথে আর কোনো কথা নয়, যাকে নিয়ে এসেছিস তাকে আমার সামনে বসিয়ে দে। হরেন নির্দেশ মতো মেয়েটাকে মেঝেতে হাঁটু গেড়ে বসালো। তখনও সেই মেয়েটির মুখে কোনো ভাবান্তর নেই। গুরুদেব এবার ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো লাল। তিনি মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর মৃদু স্বরে একটি মন্ত্র জপ করতে লাগলেন। ওং শ্রীং ক্রিং পরমেশ্বরী স্বাহা।
ওং শ্রীং ক্রিং পরমেশ্বরী স্বাহা। মন্ত্রের প্রতিটি শব্দ যেন কুটিরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। মেয়েটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, তার শরীর হালকাভাবে কাঁপতে শুরু করে। হরেন, তুমি বাইরে যাও, আমার কাজ শুরু হচ্ছে। গুরুদেবকে প্রণাম করে কুটির থেকে বেরিয়ে যায় হরেন। বাইরের দাওয়ায় ভৈরবীর পাশে গিয়ে বসে। কি হলো? গুরুদেবের আদেশ কি পূর্ণ হলো? আদেশ পূর্ণ হয়েছে মা। এখন গুরুদেব তার সাধনায় মগ্ন আছেন। ভৈরবী স্মিত হাসলেন। সেই হাসিতে যেন কোনো আনন্দের বহিঃপ্রকাশ ছিল না, ছিল এক শীতলতা, ভয়। আর কিছুক্ষণের মধ্যেই তার শক্তি সম্পূর্ণ হবে। এরপর আর কেউ আমাদের আটকানোর সাহস পাবে না। ভৈরবী আর হরেনের কথোপকথনের মাঝেই কুটিরের ভিতর থেকে একটা তীব্র আলোক ঝলকানি দেখা যায়। সেই আলোর এতটাই তীব্রতা ছিল যে তাদের দুজনেরই চোখ ধাঁধিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ভিতর থেকে একটি তীক্ষ্ণ আর্তনাদ শোনা যায়। সেই আর্তনাদ কোনো মানুষের ছিল না, সেটা ছিল কোনো পশুর তীক্ষ্ণ ডাকের মতো। তারপর আবার সবকিছু শান্ত। কুটিরের দরজা ধীরে ধীরে খুলে যায়। গুরুদেব এবার বাইরে এলেন। তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি, তার হাতে একটা রক্তমাখা ছুরি। আর দেরি নয় হরেন, এবার আমাদের গ্রামে ফিরতে হবে। আরো অনেক কাজ এখনো বাকি আছে। এই বলে গুরুদেব সামনের অন্ধকারের পথের দিকে এগিয়ে চললেন। ভৈরবী আর হরেন তার পিছন পিছন চলে। তাদের ঠোঁটে তখন লেগে আছে সেই বহু কাঙ্ক্ষিত অভীষ্ট সিদ্ধির এক পৈশাচিক হাসি। আর সেই কুটিরের দরজার ভেতর থেকে তখনও ভেসে আসছিল এক নারী কণ্ঠে বুক ফাটা কান্নার শব্দ। কিন্তু সেই দিকে ওদের কারোরই ফিরে তাকানোর সময় ছিল না। তাদের চোখে তখন এক নতুন ভবিষ্যতের স্বপ্ন, যেখানে আরও অনেক অজানা পথ এবং অশুভ কাজ তাদের জন্য অপেক্ষায় রত। দিনের আলো ফোটার পরে জমিদার বাবু নিজের মনে পায়চারি করছিলেন বারান্দায়। সামনেই তার মেয়ের বিয়ে বলে কথা। সম্বন্ধটা নায়েব মশাই নিজেই এনেছিলেন। কালিয়াগঞ্জ গ্রামের জমিদার দিবাকর চাটুর্যের ছেলে রুদ্রপ্রসাদের সাথে তার মেয়ের বিয়ে। কিন্তু বিয়ের সম্বন্ধ হওয়ার পর থেকেই বাড়িতে একের পর এক অঘটন ঘটেই চলেছে। জমিদার মশাই যখন একান্ত মনে ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন এবং সকালের শুদ্ধ বাতাস গ্রহণ করছেন, ওই সময় নূপুরের রুমঝুম শব্দ শোনা যায়। তিনি চমকে উঠে পিছনের দিকে চাইলেন, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও তুমি? কি ব্যাপার? আপনি এই সময় এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আপনি তো এত ভোরবেলা ঘুম থেকে ওঠেন না। তাহলে? বুঝলে গিন্নি, ঘুম আসছিল না কিছুতেই। এটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুমটা না ভেঙে গেল। স্বপ্ন? কিরকম স্বপ্ন জমিদার মশাই? আমি দেখলাম যে আমার মেয়েকে কেউ যেন মেরে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, আর একটা আবছা ছায়া এসে আমাকে শাসাচ্ছে। বলছে যদি এই বিয়ে হয় তাহলে মেয়েকে তো আমার হারাতেই হবে। সেই সাথেই আমার এই জমিদারি নাকি শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি কি মেয়েকে বিয়ে দিয়ে ভুল কিছু করেছি? হ্যাঁ, আমার তো নিজের প্রাণ সম্বন্ধে একটা ভয় কাজ করছে। কোনোদিন যদি আমি মৃত্যুর দিকে ঢলে পড়ি তাহলে কি হবে গিন্নি? ওমা, ও কি অলক্ষণে কথা বলছেন আপনি? ওসব কিচ্ছু নয়। আপনি আচমকা এইরকম চিন্তা করছেন। বলেন তো, কবরেজ মশাইকে একবার ডেকে পাঠাই। ঠিক এই সময়
দূরের একটা আম গাছের ডালে বসে থাকা দুটো কাক একসঙ্গে ডেকে উঠল। ওদের তীক্ষ্ণ কর্কশ ডাকে জমিদার মশাই এবং তার স্ত্রী জয়ন্তী দেবীর কথোপকথন থেমে যায়। বিশ্বনাথ রায়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে ওঠে। তার স্ত্রী দেখলেন ভয়ের একটা ঠান্ডা স্রোত যেন তার স্বামীর সারা শরীরে ছড়িয়ে পড়ছে। জমিদার মশাই স্ত্রীর দিকে ফিরে বললেন, আমার আমার মন বলছে গেন্নি, এটা এটা কাকতালীয় নয়। হ্যাঁ, দেখছো না বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই এসব অশুভ লক্ষণ বেড়ে চলেছে। আমার ভীষণ ভয় হচ্ছে গিন্নি, রুদ্রপ্রসাদের সঙ্গে এই বিয়েটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। জমিদার মশাই, আপনার মনকে এতটা দুর্বল হতে দেবেন না। নায়েব মশাই যখন সম্বন্ধটা এনেছিলেন তখন তো আপনি বেশ খুশি হয়েছিলেন। দিবাকর চাটুর্যে পরিবারের নাম ডাক আছে অনেক। সেই বাড়ির ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হলে আমাদেরও তো সম্মান অনেক বাড়বে। সম্মান, যে সম্মান আমার মেয়ের জীবন কেড়ে নিতে পারে, সেই সম্মান আমি চাই না। হঠাৎ সেখানে তাদের নায়েব রমাকান্ত প্রবেশ করলেন। তিনি অত্যন্ত পরিপাটি হয়ে এসেছেন। মুখে তাঁর এক চওড়া হাসি। তিনি জমিদার মশাইকে দেখে বললেন, জমিদার মশাই, আপনি এত ভোরে উঠে বারান্দায় কি করছেন? ঘুম হয়নি বুঝি? বিশ্বনাথ রায় বিরক্তি ভরা চোখে তাকালেন তার নায়েবের দিকে। নায়েব রমাকান্তের সেই হাসি এখন তাঁর কাছে কেবল এক কপটতার আড়ালে থাকা মুখোশ মনে হচ্ছে। নায়েব মশাই, আপনার আনা সম্বন্ধটা নিয়ে আমার মনে অনেক সন্দেহ তৈরি হচ্ছে। কেন জমিদার মশাই? দিবাকর চাটুর্যের পরিবারে কি কোনো সমস্যা আছে বলে শুনলেন নাকি? সমস্যা বাইরে নেই, সমস্যা আমাদের এই বাড়ির ভেতরে। জমিদার মশাই তার দুঃখের কথা এবং একের পর এক অশুভ লক্ষণের কথা নায়েব মশাইকে খুলে বললেন। নায়েব রমাকান্ত সব কিছু শুনে হাসতে লাগলেন। তিনি বললেন, জমিদার মশাই, আপনি দেখছি কুসংস্কারে বিশ্বাস করছেন। দুঃস্বপ্ন, কাকের ডাক, এসব তো কোনো অশুভ লক্ষণ হতে পারে না। আর যদি হয়েও থাকে তবে তার শরীর দোষ হতে পারে, কিন্তু এই বিয়ে কোনোভাবেই আটকাতে পারে না। হ্যাঁ নায়েব মশাই, আপনার কথাই ঠিক। আমাদের মেয়ের বিয়েটা হওয়াটা খুব দরকার। কিন্তু আমার মন সায় দিচ্ছে না। নায়েব মশাই, আপনি কি আমার কাছে কোনো সত্য গোপন করছেন? হ্যাঁ, বলুন, এই রুদ্রপ্রসাদের কি কোনো খারাপ দিক আছে? আপনি কি সেই বিষয়ে কিছু জানেন? বলুন নায়েব মশাই, চুপ করে থাকবেন না, বলুন। আরে এই দেখুন, না তেমন তো আমি কিছু জানি না। আমি কেবল এটাই জানি যে ওই রুদ্রপ্রসাদ খুব ভালো ছেলে। আমি নিজে খোঁজ খবর নিয়েই এই প্রস্তাব এনেছি। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু রমাকান্তের ইতস্তত ভাব দেখে জমিদার মশাইয়ের সন্দেহ আরও একটু গভীর হল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এই বিয়ের পেছনের রহস্যর উদ্ঘাটন করবেন। তাঁর মন কেবলই বলছিল কোনো বড় বিপদ ধেয়ে আসছে। সেই দুশ্চিন্তা নিয়েই তিনি সারাদিন বিয়ের প্রস্তুতি তদারকি করলেন, কিন্তু তাঁর মন কোনো কিছুতেই স্থির হচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই বাড়ির প্রধান দাসী রতন বউ জমিদার মশাইয়ের সামনে এসে দাঁড়াল। তার চেহারা দেখেই জমিদার বাবুর বুক ধড়াস করে উঠল। রতন বউয়ের মুখে কোনো কথা নেই, সে শুধু কাঁপছে। কে হয়েছে রতন বউ? এমন বেড়ালের মতো কাঁপছিস কেন? কি হয়েছে তাকে? আগে কথা বাবু, আমাদের ছোট মা নিখোঁজ কথা বাবু। সে কি? নিখোঁজ? কি বলছেন? নিখোঁজ? কি বলছিস কি তুই? হ্যাঁ, কোথায় নিখোঁজ? আমি তোকে দেখেছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, বাগানে তো ফুল তুলছিল। হ্যাঁ, আমিও দেখেছি কর্তা, কিন্তু তারপর যখন তার ঘরে খোঁজ নিতে গেলাম তখন দেখি ঘর একদম ফাঁকা কর্তা।
আমরা আমরা চারপাশ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তাকে খুঁজে পাইনি, কোথাও তাকে খুঁজে পাইনি কর্তাবাবু, কোথাও খুঁজে পাইনি। জমিদার মশাই দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য দাসদাসী এবং লেঠেলরাও বেরিয়ে এলো। বাড়ির সামনেই ছিল একটা কুয়ো। সেই কুয়োর পাশে একটি মাটির হাঁড়ি ভগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন, যার আশেপাশে কিছু অদ্ভুত চিহ্ন দেখা যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল কোনো তন্ত্র সাধনা বা অশুভ কোনো কাজের জন্য ব্যবহৃত হয়েছে। জমিদার মশাই যখন এই দৃশ্য দেখলেন, তার মনে এক অজানা ভয় চেপে বসল। তার দুঃস্বপ্ন, তার নায়েব রমাকান্তের ইতস্তত ভাবের সঙ্গে এই দৃশ্য যেন মিলে যাচ্ছিল। তিনি দ্রুত তার প্রধান লেঠেলকে ডেকে বললেন, শম্ভু, তুই যত পারিস লেঠেলদের নিয়ে যা, আর আমার মেয়েকে যেমন করে হোক খুঁজে বের কর। গ্রামের প্রতিটি কোণে, প্রতিটি ঝোপের আড়ালে, নদীর ধারে, সব জায়গায় খুঁজবি। আর নায়েব মশাইকে বল সে যেন অবিলম্বে আমার সঙ্গে দেখা করে। শম্ভু লেঠেলদের নিয়ে জমিদার মশাইয়ের মেয়েকে খুঁজতে বেরিয়ে যায়। জমিদার মশাই এবং তার স্ত্রী বাড়ির ভিতর কান্নাকাটি করতে থাকেন। তাদের মনে তখন এক অজানা ভয় আর দুশ্চিন্তা ক্রমশ বাড়তে থাকে। ঘণ্টাখানেক পর শম্ভু আর তার লেঠেলরা জমিদার বাড়ির দিকে ফিরে আসে। তাদের সবার মুখে গভীর শোকের ছাপ। জমিদার মশাই দূর থেকে তাদের দেখে বুঝতে পারলেন খারাপ কিছু ঘটেছে। তিনি দ্রুত তাদের দিকে এগিয়ে গেলেন। শম্ভু কাঁপা কাঁপা গলায় বলল, আগে কর্তা, ছোট মাকে আমরা খুঁজে পেয়েছি। নদীর ধারের এক ঝোপের আড়ালে তার দেহ পড়েছিল। কি বলছিস শম্ভু? কিভাবে এমন হলো? কিভাবে হলো? তাকে খুব নৃশংসভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে কর্তা। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন, আর তার মুখটা বীভৎসভাবে বিকৃত করা। জমিদার বিশ্বনাথ রায় সব কিছু শুনে স্তম্ভিত হলেন। মাথায় যেন তার আকাশ ভেঙে পড়ল। তার মনে তখন শুধু একটি প্রশ্ন, কেন এমন হলো? তার মেয়ের সঙ্গে কার কিসের শত্রুতা ছিল? চোখের সামনে তার প্রিয় কন্যার বীভৎস মুখের ছবিটা যেন আরও একবার ভেসে উঠল। তিনি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। বেশ কিছুক্ষণ পর তার স্ত্রীর জ্ঞান ফিরে এলো বটে, কিন্তু তিনি কেবলই বিলাপ করে চলছিলেন। সম্পূর্ণ জমিদার বাড়ির পরিবেশ বিষাদ আর হাহাকারে ভরে উঠল। দেহটা নিয়ে আয় শম্ভু, আর কাউকে ছুতে দিবি না। আমি নিজে দেখব, নিজে। জমিদার কন্যার নিথর দেহ যখন বাড়ির উঠোনে আনা হলো, জমিদার মশাই এবং তার স্ত্রী দুজনেই জ্ঞান হারিয়ে ফেললেন। বাড়ির বাকিরা তাদের ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। বাড়ির একজন কর্মচারী ছুটে গিয়ে কবিরাজকে ডেকে আনে। জ্ঞান ফিরলে জমিদার মশাই আর তার স্ত্রী বিছানায় বসে কেবলই কাঁদছিলেন। নায়েব রমাকান্ত জমিদার মশাইয়ের খোঁজ নিতে এলেন। তোমার থেকে তো কিচ্ছু লুকোনো ছিল না, তুমি তো সব জানতে, তাই না? কেন বলনি আমার মেয়েটা আজ? রমাকান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি কোনো কথা বললেন না। তার এই নীরবতা জমিদার মশাইয়ের ক্রোধ আরো বাড়িয়ে দিল। কথা বলছো না কেন? আমার সামনে থেকে এখনই চলে যাও নইলে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। চলে যাও আমার সামনে থেকে। নায়েব মশাই মাথা নিচু করে চলে গেলেন। পরদিন সকালে সূর্য যেন জমিদার বাড়ির ওপর এক বিষাদের ছায়া ফেলল। শোকে মুহ্যমান জমিদার এবং তার স্ত্রী। জমিদার মশাইয়ের মনে কেবলই এক ভয়ানক ক্রোধ জন্ম নিচ্ছিল। তার সাথে ছিল এক গভীর অপরাধবোধ। তার বারবার মনে হচ্ছিল, যদি তিনি প্রথম থেকেই
নায়েব মশাইয়ের কথা না শুনতেন, যদি তাঁর নিজের মনের সন্দেহকে গুরুত্ব দিতেন, তাহলে হয়তো তার মেয়ে আজ বেঁচে থাকত। এদিকে ওনার স্ত্রীর অবস্থা আরো খারাপ। তিনি কেবলই বিলাপ করছিলেন আর মেয়ের নাম ধরে ডেকে যাচ্ছিলেন। জমিদার বাড়িতে যেন আর কোনো প্রাণে স্পন্দন নেই, সব কিছু যেন থমকে গেছে। কর্মচারী আর দাসদাসীরাও ভয়ে এবং শোকে গুটিয়ে আছে। নায়েব মশাইয়ের খোঁজ আর কেউ নিল না। তিনি সেদিন থেকেই যেন উধাও। জমিদার মশাইয়ের মনে হচ্ছিল এই ঘটনার পিছনে তার নায়েবের নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছিল। সেদিন সন্ধ্যায় জমিদার মশাই তার ঘরে একা বসেছিলেন। স্ত্রীর শোকার্ত মুখ দেখে তিনি অন্য ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি নিজে সেই ঘরটিতে বসে মেয়ের শেষ স্মৃতিগুলো মনে করছিলেন। হঠাৎ জানালার পাশে এক অদ্ভুত ছায়া দেখতে পেলেন তিনি। প্রথমে তিনি ভেবেছিলেন যে তার মনের ভুল, কিন্তু ছায়াটা যেন ক্রমে ক্রমে স্পষ্ট হয়ে উঠছিল। তিনি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দেন, কিন্তু বন্ধ জানলার কাঁচের উপরেও আবারও সেই ছায়াটা স্পষ্ট দেখতে পেলেন। এক বুক ফাটা কান্নার শব্দ যেন তার কানের মধ্যে বাজছিল। সেই রাতে ঘুমের মধ্যেই জমিদার মশাই এক স্বপ্ন দেখলেন। স্বপ্নটা যেন বাস্তবের চেয়েও বেশি বাস্তব ছিল। তিনি দেখলেন তার মেয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা বিভৎস, চোখ থেকে রক্ত ঝরছে আর শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত। মেয়ের এই রূপ দেখে তিনি শিউরে উঠলেন। বাবা, বাবা, আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলেছে। আমি খুব কষ্ট পাচ্ছি। আমার শরীরটা জ্বলছে বাবা। ওরা আমাকে বলে দিয়েছে বাবা, আমাকে বাঁচাও। জমিদার মশাই কেঁপে উঠলেন। স্বপ্নটা যেন এক বিভীষিকার মতো তার উপর ভর করছিল। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু তিনি যখন হাত বাড়ালেন তখন তার মেয়ের শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। না না না, এ হতে পারে না, কিছুতেই না, না না না। তার সারা শরীর তখন ঘামে ভিজে উঠেছে। বাতাসের মধ্যে একটা শীতলতা অনুভব করলেন তিনি। উঠে বসলেন। হঠাৎ তার নজর গেল দরজার দিকে। একটা অস্পষ্ট কালো আকৃতি যেন দরজার বাইরে তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। সেই অবয়বের চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল, মুখে এক পৈশাচিক আনন্দ ফুটে উঠছে। জমিদার মশাইয়ের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে উঠল। তিনি উঠে গিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেন। ওম আই মিম হোম শ্রীং ক্লিং। বাইরে থেকে কিছু অস্পষ্ট মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছিল। তিনি বুঝতে পারলেন কোনো অশুভ শক্তি তার পিছু নিয়েছে। মেয়ের মৃত্যুর পিছনে কিসের হাত রয়েছে সেটা তাঁর জানা দরকার। ওই দিন রাতে তিনি আর ঘুমোতে পারলেন না। ভোরের আলো ফুটলেও জমিদার বাড়ির আকাশে জমে থাকা বিষাদের মেঘ কাটল না। জমিদার মশাই তার স্ত্রীকে নিয়ে পাশের ঘরে বসে আছেন। গতকালের ঘটনার পর স্ত্রীর মুখ থেকে একটাও কথা বেরোয়নি। তিনি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। জমিদার মশাই নিজেও জানেন না কি বলে তাকে সান্ত্বনা দেবেন। তার মনের ভেতরেও একই রকম ঝড় বয়ে চলেছে। তুমি না না, তুমি ভেঙে পড়ো না। আমি তো আছি, দেখো আমি আছি। আমি ঠিকের একটা ভেদ করবো। আমার মেয়েকে যারা এভাবে মেরেছে তাদের আমি ছাড়বো না। আমি তাদের ছাড়বো না। তুমি দেখে নিও। আমি এর একটা ভেদ করবো। আমি এর একটা ভেদ করবোই। কি করবে তুমি? ওরা তো সাধারণ মানুষ নয়। তুমি দেখোনি আমার মেয়েটাকে কেমন ভাবে মেরে ফেলেছে?
ওসব তন্ত্রমন্ত্রের কাজ। তুমি ওদের সাথে পেরে উঠবে না। আমি জানি না গো, আমি জানি না, কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারি না। আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি কিছু একটা করবই। জমিদার মশাইয়ের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। ঠিক ওই সময় শম্ভু লেঠেল জমিদার মশাইয়ের ঘরে প্রবেশ করল। তার মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। তাকে দেখেই জমিদার মশাইয়ের মন আরো খারাপ হয়ে যায়। কে হয়েছে রে শম্ভু? হ্যাঁ, আবার কি কিছু? আগে কর্তা, আবার একটা খারাপ খবর আছে। আমাদের দক্ষিণ দিক থেকে যে জমিদারি শুরু হয়, সেখানকার সমস্ত ক্ষেত থেকে ধান লুট হয়ে গেছে। রাতের অন্ধকারে কেউ যেন সব ধান কেটে নিয়ে গেছে। আর শুধু ধান নয়, আরো অনেক কিছু লুট হয়েছে। কে করেছে সব? কে লুট করলো? কার এত বড় সাহস? আজ জানি না কর্তা, কিন্তু যারা এই কাজ করেছে তাদের উদ্দেশ্য শুধু লুট করা ছিল না। তারা সবকিছু ভেঙে চুরে নষ্ট করে দিয়ে গেছে, যেন আমাদের প্রতি একটা বার্তা দিতে চেয়েছিল। জমিদার মশাই কিয়ৎক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। সেটাই তো আমি বলছিলাম, এই সব কিছু সেই সব অশুভ শক্তির কাজ। ওরা আমাদেরকে শেষ করে দিতে চাইছে। শম্ভু কিছুক্ষণ চুপ করে থেকে ইতস্তত করে বলল, আর একটা কথা আছে কর্তা। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বাগানে। আবার কি ঘটনা রে? আগে বাগানের মাঝখানে যেখানে ওই ছোট মা ফুল তুলতো, সেই জায়গাটাতে একটা মাটির কলসি রাখা আছে। কলসিটা একটা লাল কাপড়ে মোড়া, আর তার পাশেই একটা কালো বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। কি বলছিস কি তুই? শম্ভুর কথা শুনে জমিদার বিশ্বনাথ রায় দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালেন। এই ঘটনাগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে যে এক অশুভ শক্তি কাজ করছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি শম্ভুকে বললেন, চল, আমাকে নিয়ে চল সেখানে। আমি নিজে চোখে দেখতে চাই। শম্ভু এবং জমিদার মশাই বাগানটার দিকে এগিয়ে গেলেন। জমিদার মশাইয়ের স্ত্রী তাদের পিছন পিছন গেলেন। তারা বাগানের মাঝখানে এসে দেখলেন সত্যি একটা মাটির কলসি লাল কাপড়ে মোড়া অবস্থায় পড়ে আছে। তার পাশে একটা কালো বিড়াল বিভৎসভাবে মরে পড়ে আছে। আমি বলেছিলাম তোমাকে, সবকিছু ওই অশুভ শক্তির কাজ। সবকিছু। ওরা আমাদেরকে ছাড়বে না। জমিদার মশাই লাল কাপড়টা সরিয়ে দিলেন। কলসির ভিতরে কিচ্ছু ছিল না, কিন্তু কলসির গায়ে কিছু মন্ত্র লেখা, যা কোনো সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে। কলসির পাশেই একটা মন্ত্রপুত লোহার পেরেক মাটিতে পোঁতা। এই দৃশ্য দেখে জমিদার মশাই বুঝতেই পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা তার জমিদারির ওপর এক অশুভ শক্তির অভিশাপ। এই কলসি আর মরা বিড়ালটাকে এই জায়গা থেকে সরিয়ে ফেল। হ্যাঁ, শোন, এই কলসিটা পুড়িয়ে ফেলবে আর বিড়ালটাকে মাটি চাপা দিয়ে দেবে, বুঝতে পেরেছিস? জমিদার বিশ্বনাথ রায়ের চোখে তখন এক গভীর প্রতিশোধের আগুন জ্বলছে। তিনি বুঝতে পারলেন এই অশুভ শক্তি শুধু তাঁর মেয়ের জীবনই নেয়নি, এবার তারা তার জমিদারির ওপরেও আঘাত হানতে শুরু করেছে। তিনি শপথ নিলেন এইবার তিনি কোনোভাবেই চুপ করে থাকবেন না। তিনি নিজেও এবার এই রহস্যের সমাধান করতে বদ্ধপরিকর। তিনি তার স্ত্রীর দিকে তাকালেন এবং বললেন, তুমি ভয় পেও না গিন্নি। জমিদার বিশ্বনাথ রায় এখনো বেঁচে আছে। এবার আমি নিজেই সেই সব শয়তানদের মুখোশ খুলবো। আমি নিজেই খুলবো। সেদিন সন্ধ্যা পার করে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। জমিদার বাড়ির পেছনে একটা ভাঙা কুটুরির মধ্যে চাপা ফিসফিসানি শোনা যাচ্ছে। নায়েব মশাই, যার গত দুদিন ধরে কোনো খোঁজ ছিল না,
তিনি সেই কুটুরির এক কোণে দাঁড়িয়ে আছেন। তার সামনে তার ছেলে হরেন। নায়েব রমাকান্তের চোখে ভয় আর ক্রোধের তখন এক অদ্ভুত মিশেল। তুই এ কি করছিস হরেন? হ্যাঁ, জমিদারকে তুই শেষ করে দিচ্ছিস। আমি তোকে এই জন্য কালীগঞ্জ থেকে এখানে আনিনি। এত বড় সর্বনাশ কেন করছিস তুই? সর্বনাশ? তুই যাকে সর্বনাশ বলছো আমি তাকেই আমার ভবিষ্যৎ বলছি বাবা। গুরুদেব বলেছেন এই জমিদারির ধ্বংসের ওপরই আমাদের নতুন পথের সূচনা হবে। গুরুদেব গুরুদেব গুরুদেব, তোর গুরুদেব তোর মগজ ধুয়ে দিয়েছে। তুই ভুলে যাচ্ছিস আমি কে? আমি তোর বাবা। আমি তোকে জমিদার বাড়িতে ঢুকিয়েছি, তুই আমার কথা শুনবি না? তোমার কথা? তোমার কথা শুনলে আমরা এই জমিদারির একজন কর্মচারী হয়েই থেকে যেতাম। আমাদের শক্তি, আমাদের সাধনা সবকিছু যে নষ্ট হয়ে যেত। এই জমিদারির পতন আসন্ন, আর সেই পতনের ওপর দাঁড়িয়ে আমরা আমাদের সাম্রাজ্য করব বাবা। হরেনের চোখে তখন এক উন্মাদনা। নায়েব মশাই এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি এগিয়ে এসে হরেনের কলার চেপে ধরলেন। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার কথাই অস্বীকার করছিস? তোর গুরুদেবের জন্য তুই তোর বাবাকে অস্বীকার করবি? হরেন চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নেয়। তারপর সেই পৈশাচিক হাসিটা আরো চওড়া করে বলে ওঠে, তুমি যা বলছো তা কেবল তোমার দুর্বলতা বাবা। তুমি এখন আর আমাদের পথের সঙ্গী নাও, তুমি কেবল একটা বাধা মাত্র। আর আমরা আমাদের পথে কোনো বাধাকেই জীবিত রাখতে পারি না। তুই কি আমাকে মারবি? তোর বাবা আমি, আমার রক্ত তোর শরীরে বইছে। তোর এত বড় সাহস! সাহস নয় বাবা, সাহস নয়, এটা আমার কর্তব্য। হরেন এবার নায়েব মশাইয়ের হাতটা সরিয়ে দিল। তার মুখের হাসিটা এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। হরেন পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে। সেই ছুরিটা যেন রাতের অন্ধকারেও ঝকঝক করছিল। নায়েব মশাইয়ের চোখ তখন বিস্ফারিত। তিনি পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু পারলেন না। হরেন মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে গেল। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা। নায়েব মশাইয়ের মুখ থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে আসে। সেই মরণ আর্তনাদে চকচক করে উঠল হরেনের দুই চোখ। তার মুখে তখন এক পৈশাচিক বিজয়ের হাসি। এবার আর তার সামনে আর কোনো বাধা নেই। জমিদারির পতন এবং তার নিজের সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথটা এখন সম্পূর্ণ খোলা। নায়েব মশাইয়ের নিথর দেহটা সেই ভাঙা কুঠুরির অন্ধকারে একা পড়ে রইল। তার চোখ দুটি খোলা। সেই চোখ যেন হরেনকে ঘিরে এক নীরব প্রশ্নের উত্তর তখনও খুঁজে চলেছিল। সেদিন রাতেই জমিদার মশাই তার অন্দরমহলে অস্থিরভাবে পায়চারি করছিলেন। শম্ভু এবং অন্যান্য লেঠেলদের তিনি নায়েব মশাইয়ের খোঁজ করতে পাঠিয়েছিলেন, কিন্তু নায়েব মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার হঠাৎ নিখোঁজ হওয়াটা জমিদার মশাইয়ের মনে আরও সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। হঠাৎ করেই শম্ভু ফিরে আসে। তার মুখটা ফ্যাকাশে। জমিদার মশাই তার দিকে তাকাতেই বুঝতে পারে আবার কিছু একটা খারাপ খবর। কে 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 হয়েছে শম্ভু? হ্যাঁ, নায়েব মশাইকে কি খুঁজে পেয়েছিস? হ্যাঁ জমিদার মশাই, আমরা তাকে খুঁজে পেয়েছি। বাড়ির পেছনের ভাঙা কুঠুরিতে তার রক্তমাখা নিথর দেহ পড়েছিল। আবার এই মর্মান্তিক খবর শুনে জমিদার মশাইয়ের মাথা ঘুরে যায়। তিনি কোনো মতে নিজেকে সামলে নিলেন। তার স্ত্রীও খবরটা শুনে ঘরের মেঝেতে বসে পড়লেন। কর্তা, তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কে করেছে এই কাজ? কে? কার এত বড় সাহস? জানি না কর্তা, কিন্তু কুঠুরির আশেপাশের মাটির উপর কিছু পায়ের ছাপ ছিল। আর একটা জিনিস কর্তা, নায়েব মশাইয়ের পাশে একটা পুঁটুলি পড়েছিল। তার ভেতর থেকে একটা চিঠি পাওয়া গেছে। সেই চিঠিটা আপনার জন্য। যদি আপনি এই চিঠি পান তবে আমি আর বেঁচে নেই। আমি আপনাকে অনেক বড় অন্যায়ের মধ্যে ঠেলে দিয়েছি।
আমি জানি আপনি হয়তো আমাকে ক্ষমা করতে পারবেন না, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি একজন তান্ত্রিকের হাতে বন্দী ছিলাম। সেই তান্ত্রিকের নাম অঘোরানন্দ। আমি তার নির্দেশেই কাজ করেছি। আমি আপনার মেয়ের সম্বন্ধ এনেছি। এসব কিছু ছিল এক ষড়যন্ত্র। গুরুদেব চেয়েছিলেন আপনার মেয়েকে বলি দিতে, তার শক্তি সিদ্ধিতে। আমার ছেলে হরেনও এখন তার একজন শিষ্য। সেই আমাকে মেরেছে, কারণ আমি এই সত্যটা আপনাকে জানাতে চেয়েছিলাম। জমিদার মশাই, ওরা খুব শক্তিশালী। আমার সেই অনুরোধ, আপনি আপনার জমিদার বাড়ি ছেড়ে চলে যান, নইলে আপনার পরিবার আরো অনেক বড় ক্ষতির মুখোমুখি হবে। চিঠিটা পড়তে পড়তে জমিদার মশাইয়ের শরীর হিম হয়ে যায়। তার সমস্ত সন্দেহ এবার সত্যিতে রূপান্তরিত হয়। তার সামনে থাকা সমস্ত রহস্যের জট খুলে যায়। নায়েব রমাকান্তের এই চিঠি ছিল তার জন্য এক সতর্কবার্তা। জমিদার মশাই বুঝতে পারলেন তার স্ত্রী যে অশুভ শক্তির কথা বলছিলেন সেগুলো নিছক কোনো কুসংস্কার নয়, বরং বাস্তব। তিনি শম্ভুকে বললেন, নায়েব মশাই, দেহটা সসম্মানে সৎকার করার ব্যবস্থা কর। আর এই চিঠিটা কাউকে দেখাস না। এটা আমাদের গোপন থাকবে, বুঝেছিস? এরপর জমিদার মশাই তার স্ত্রীকে সব খুলে বললেন। তার স্ত্রী চোখে পাথর হয়ে গিয়েছিলেন, কিন্তু এই চিঠি পড়ে তার চোখে এক নতুন ভয় দেখা দিল। তিনি জমিদার মশাইকে বললেন, তাহলে কি আমরা সত্যি চলে যাব এখান থেকে? আর চলে গেলেও ওরা কি আমাদেরকে ছেড়ে দেবে? না গিন্নি, ওরা আমাদের ছাড়বে না। ওরা আমাদের জমিদারির উপর অভিশাপ দিয়েছে, আমাদের জমি লুট করছে। ওরা চায় আমাদের ধ্বংস করতে। কিন্তু আমি এখন আর পিছু হটবো না। আমি এবার ওই গুরুদেবকে খুঁজে বের করব, আমার মেয়ের হত্যার প্রতিশোধ নেব। আমাদের জমিদারির উপর এই অভিশাপের একটা নিষ্পত্তি করব। হ্যাঁ, তুমি দেখে নিও গিন্নি, আমি একটা নিষ্পত্তি করবই। আমি আপনার সঙ্গে আছি কর্তা, আমরা সবাই আছি। আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করব। সেই রাতেই জমিদার বাড়িতে এক নতুন যুদ্ধের সূচনা হয়। প্রতিশোধের আগুন আর আত্মরক্ষার তাগিদে জমিদার মশাই এবার এক নতুন পথে পা বাড়ালেন। তার সামনে তখন এক ভয়ঙ্কর বিপদ, কিন্তু পিছিয়ে যাওয়ার মানুষ তিনি নন। পরদিন সকালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। গ্রামের পথে একজন দীর্ঘকায় তান্ত্রিকের হঠাৎ আগমন ঘটল। পরনে রক্তাম্বর, কপালে আঁকা তিলক, তার হাতে একটা ত্রিশূল, চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি ধীর পদক্ষেপে গ্রামের মেঠো রাস্তা পেরিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। জমিদার বাড়ির প্রধান দাসী রতনবউ তাকে দেখে অবাক হয়ে যায়। সে ছুটে গিয়ে জমিদার মশাইকে খবর দেয়। কর্তামশাই, গ্রামের বাইরে এক তান্ত্রিক এসেছেন। তিনি যেন এই বাড়ির দিকেই আসছেন। জমিদার মশাই তখন স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। রতনবউয়ের কথা শুনে তিনি দ্রুত বাইরে এলেন। একজন অপরিচিত তান্ত্রিক, তাও এই রকম অস্বাভাবিক সময় তার আগমন জমিদার মশাইয়ের মনে নতুন করে এক কৌতূহল জন্ম দিল। তান্ত্রিক জমিদার বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে গভীরভাবে বাতাসে শ্বাস নিলেন। তারপর চোখ খুলে বললেন, আমার ধারণাই সঠিক। এই বাতাসে শুধু শোকের গন্ধ নেই, আছে রক্তের দাগ আর গভীর অভিশাপের চিহ্ন। আপনি কে কি চান? আপনি বলুন। আমার নাম কালীগিরি। অট্টহাসপীঠ থেকে তোমাদের কাছে এসেছি। আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছেন এই অভিশাপের পিছনের রহস্য উদ্ঘাটন করার জন্য, কারণ এই অভিশাপের শিকড় অনেক গভীরে। অট্টহাস থেকে?
কিন্তু কিন্তু কিভাবে জানলেন যে এখানে এমন কিছু ঘটেছে? কিভাবে? আমি সব জানি। আপনি যে এই অঞ্চলের জমিদার, আপনার নাম বিশ্বনাথ রায়, আপনার স্ত্রীর নাম জয়ন্তী দেবী, আপনার মেয়ের নাম লতিকা। আমি জানি আপনার মেয়ে রুদ্রপ্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আর সেই বিয়ের সন্তান এনেছিলেন আপনার নায়েব, যার নাম রমাকান্ত। জমিদার মশাইয়ের মুখ হাঁ হয়ে গেল। এই সব তথ্য তো কেউ জানত না। তান্ত্রিক কালীগিরি এক মুহূর্তের জন্য থামলেন, তারপর ধীরে ধীরে বললেন, আর এটাও জানি যে আপনার মেয়ের মৃত্যুর পিছনে কে ছিল। আপনার নায়েবের ছেলে হরেন এবং তার গুরুদেব, যিনি একজন নিম্ন শ্রেণীর তান্ত্রিক। হরেন আপনার মেয়ের জীবনটা কেড়ে নিয়েছে। আপনার নায়েব রমাকান্তই এই জন্য দায়ী। সে তার ছেলেকে জমিদারি ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছিল। তান্ত্রিক কালীগিরির কথাগুলো শুনে জমিদার মশাই এবং তার স্ত্রী দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। তাদের সব সন্দেহ এক লহমায় সত্যি হয়ে গেল। কালীগিরি এরপর বললেন, এইখানে অভিচার ক্রিয়া করা হয়েছে। কোন তান্ত্রিক কামাখ্যা তন্ত্র প্রয়োগ করে এই সব কিছু করেছে। ওরা আপনার মেয়ের আত্মাকে বন্দী করে রেখেছে যাতে তার আত্মা মুক্তি না পায়, আর সেই শক্তির ওপর ভর করে ওরা নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে। ওরা আপনার জমিদারির ওপরে অভিশাপ দিয়েছে যাতে আপনার সব কিছু নষ্ট হয়ে যায়। জমিদার বিশ্বনাথ রায়ের মনে এক নতুন আশার আলো দেখা দিল। তিনি তান্ত্রিক কালীগিরির দিকে তাকিয়ে বললেন, তাহলে তাহলে এখন কি হবে? হ্যাঁ, কিভাবে কিভাবে আমার মেয়ের আত্মাকে মুক্তি দেব, আর আমার জমিদার বাড়িকে এই অভিশাপ থেকে বাঁচাবোই বা কি করে? হ্যাঁ, আপনি বলুন, কি করে? তান্ত্রিক তার হাতে ধরা ত্রিশূলটি মাটিতে ঠুকে বললেন, আপনার মেয়ের আত্মাকে মুক্তি দিতে হলে সেই তান্ত্রিককে প্রথমে খুঁজে বের করতে হবে, যে এই অভিশাপের মূল চক্রী। আমাকে তার ঠিকানাটা খুঁজে বের করতেই হবে, আর আমি জানি তা কিভাবে করতে হয়। তারপর তার এই অভিচার ক্রিয়ার প্রভাব ভাঙতে হবে, আর সেইটা একমাত্র সম্ভব ভৈরবী চক্র সাধন করে। ভৈরবী চক্র? কিভাবে কিভাবে অভিশাপ ভাঙা সম্ভব? কালীগিরি স্থির চোখে জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভৈরবী চক্র হলো এক অত্যন্ত শক্তিশালী তন্ত্র সাধনা, যার মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা যায়। এটি এক ধরনের যজ্ঞ। এই যজ্ঞে 5 জন কুমারী কন্যার প্রয়োজন, যাদের মধ্যে বিশেষ কিছু লক্ষণ রয়েছে। তাদের শুদ্ধ দেহ এবং শুদ্ধ মন দিয়েই ভৈরব ও ভৈরবীকে আহ্বান করতে হয়। কুমারীর দরকার? হ্যাঁ, কিন্তু কিভাবে? ভয় পাবেন না জমিদার মশাই, কোনো ক্ষতি হবে না। কুমারীরা শুধু এই চক্রের অংশ হবে, তাদের কোনো রকম শারীরিক বা মানসিক ক্ষতি সাধন হবে না। তাদের শুদ্ধ মন আর আত্মাকে কাজে লাগিয়েই আমরা এই অশুভ শক্তিকে প্রতিরোধ করব। এই 5 জন কুমারী মেয়েকে আমি আমার নিজস্ব শক্তি দিয়ে সুরক্ষিত করব, আর এর জন্য আপনার সাহায্য দরকার। জমিদার মশাই গ্রামের 5 জন কুমারী মেয়ের খোঁজ নিতে শুরু করলেন। তিনি তাদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের কাছে কাতরভাবে অনুরোধ করলেন। প্রথমে কেউ রাজি হতে চাইছিল না। তাদের মেয়েদের এমন এক রহস্যময় সাধনার অংশ হতে দেওয়াটা তাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু জমিদার মশাই তাদেরকে বোঝালেন, আপনারা আমার কথা বিশ্বাস করুন। এই তান্ত্রিক সাধনার মাধ্যমে কেবল আমার মেয়ের মুক্তি নয়, আমাদের পুরো গ্রাম রক্ষা পাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মেয়েদের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। যখন দেখলেন তাতেও কাজ হচ্ছে না, তখন জমিদার মশাই তাদেরকে বললেন, যদি আপনারা আমার এই কাজে সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য 1 বছরের খাজনা মুকুব করে দেব।
খাজনা মুকুবের কথায় অবশেষে গ্রামের মানুষ রাজি হয়ে যায়। তারা জমিদার মশাইয়ের হাতে তাদের মেয়েকে তুলে দেয়। তান্ত্রিক কালীগিরি সেই 5 জন কুমারী মেয়েকে নিয়ে জমিদার বাড়ির এক নির্জন জায়গায় চক্র নির্মাণের কাজ শুরু করলেন। তিনি এক বিরাট চক্র আঁকলেন, যা বিভিন্ন মন্ত্র দিয়ে সজ্জিত। চক্রের মাঝখানে তিনি একটি অগ্নি প্রজ্বলিত করলেন। 5 জন মেয়েকে শুদ্ধ রক্ত বস্ত্র দিয়ে সজ্জিত করে সেই আগুনকে ঘিরে বৃত্তাকারে বসানো হল। তান্ত্রিক কালীগিরি মন্ত্রপাঠ শুরু করলেন। হ্রিং হ্রিং দক্ষিণা কালিকা হ্রিং হ্রিং হো স্বাহা, হ্রিং হ্রিং দক্ষিণা কালিকা হ্রিং হ্রিং হো স্বাহা, হ্রিং হ্রিং দক্ষিণা কালিকা। তিনি তার সিদ্ধির মাধ্যমে সেই তান্ত্রিক অঘোরানন্দের অবস্থান এবং তার শিষ্য হরেনের গতিবিধি জানার চেষ্টা করতে লাগলেন। মন্ত্রের শক্তি যত বাড়ছিল ততই যেন বাতাসের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। ধীরে ধীরে তার চোখের সামনে ভেসে উঠল এক পাহাড়ের চিত্র। একটি কুটির দেখতে পেলেন তিনি বুঝতে পারলেন এটাই সেই তান্ত্রিকের ডেরা। অবশেষে ধ্যান ভঙ্গ হল কালীগিরির। তিনি চোখ খুললেন। জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি ওদের ঠিকানা পেয়েছি। ওরা এই পাহাড়ের ওপরে একটা কুঠিরে লুকিয়ে আছে। এবার আমাদের ওদের কাছে যেতে হবে, কিন্তু তার আগে এই ভৈরবী চক্রকে পূর্ণ করতে হবে। তিনি অগ্নিতে বেশ কিছু ভেষজ সামগ্রী আহুতি দিতে লাগলেন। সেই ধোঁয়া আর মন্ত্রের প্রভাবে পরিবেশটা এক অপার্থিব রূপ নেয়। জমিদার মশাই এবং তার স্ত্রী আর যারা এই দৃশ্য দেখছিলেন তারা বুঝতে পারলেন যে এক বিশাল যুদ্ধ তাদের সামনে অপেক্ষা করছে। এক যুদ্ধের দামামা বাজতে শুরু করেছিল, যা জমিদার বাড়ির অস্তিত্ব এবং জমিদার কন্যার আত্মার মুক্তির জন্য জরুরি হয়ে পড়েছিল। পরদিন ভোর হতেই তান্ত্রিক কালীগিরি, শম্ভু, জমিদার এবং আরও কয়েকজন লেঠেল সেই রহস্যময় পাহাড়ের দিকে যাত্রা শুরু করে। পথটা ছিল খুবই দুর্গম। ঘন জঙ্গল আর উঁচু নিচু পাথরের রাস্তা পেরিয়ে তাদের এগোতে হচ্ছিল। কালীগিরি মন্ত্র পড়ে তাদের পথ দেখাচ্ছিলেন। ওম দেবেন্দ্র মৌলি মন্দার অরন্তত হেরেম্বুজ চরণাম্বুজরে নাবে। তার মন্ত্রে এক অদ্ভুত শক্তি ছিল, যা ভয়কে জয় করতে সাহায্য করছিল। পাহাড়ের ওপরে এক ফাঁকা জায়গায় তারা এসে পৌঁছায়। সামনেই একটি মাটির কুটির। কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন সেই রক্তবস্ত্র পরা ভৈরবী। তার চোখে সেই একই জ্বলন্ত দীপ্তি। তিনি যেন তাদের আসার অপেক্ষাতেই ছিলেন। কালীগিরি, তুই এখানেও এসেছিস গুরুদেবের সাধনা ভঙ্গ করতে? অশুভ শক্তির সাধনা পূর্ণ হয় না ভৈরবী। তোমার গুরুদেব অঘোরানন্দকে আমি শেষ করতে এসেছি। আমাদের সাথে আমাদের শক্তি আছে। শক্তি? তোমাদের শক্তি কি? আমাদের শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি। তোমরা সবাই আজ এখানে মরবে। ভৈরবীর চিৎকার শুনে কুটিরের ভেতর থেকে হরেন বেরিয়ে আসে। তার হাতে একটা নরমুণ্ড আর তার চোখে এক হিংস্র আনন্দ। এই জমিদার মশাই এসেছেন আপনার মেয়ের আত্মার মুক্তির জন্য? কিন্তু এখন তো সব শেষ। আপনার মেয়ের আত্মা এখন আমার গুরুদেবের হাতে। জমিদার বিশ্বনাথ রায় এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি রাগে ফেটে পড়লেন। হরেন, তুই 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 আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছিস? এত বড় সাহস তোর! আমি তোকে ছাড়বো না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। এত সহজে তো ছেড়ে দিচ্ছি না আপনাকে জমিদার মশাই। আজ আপনাদের সবাইকে এইখানে এক এক করে শেষ করব। আমাদের গুরুদেব অঘোরানন্দের সাধনা এবার পূর্ণ হবে। ঠিক সেই মুহূর্তে কুটির থেকে গুরুদেব অঘোরানন্দ বেরিয়ে এলেন। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছিল এক অশুভ আলোকজ্যোতি। তার চোখে তখন এক পৈশাচিক আনন্দ। অঘোরানন্দ কালীগিরিকে দেখে বললেন, কালীগিরি, তুই এখানে কি চাস?
আমার সাধনার পথে বাধা দিতে এসেছিস তুই? হ্যাঁ, তোর মতো সামান্য তান্ত্রিক আমাকে কখনো থামাতে পারবে না। অঘোরানন্দ আর কোনো কথা না বলে তার মন্ত্র শক্তি প্রয়োগ করলেন। ওম ঐম হিম ওং শ্রীং হ্রিং ক্লিং। ওম ঐম হিম ওং শ্রীং হ্রিং ক্লিং। এক তীব্র আলোক ঝলকানি বেরিয়ে এসে কালীগিরির দিকে ধেয়ে যায়। কালীগিরি তার ত্রিশূল দিয়ে সেই আলোক ছটাকে প্রতিরোধ করলেন। এর মধ্যেই জমিদার বিশ্বনাথ রায়ের নির্দেশে শম্ভু ও তার লেঠেলরা হরেন আর ভৈরবীর উপর ঝাঁপিয়ে পড়ল। কালীগিরি তার তন্ত্র শক্তি প্রয়োগ করে অঘোরানন্দকে প্রতিহত করতে লাগলেন। তাদের মধ্যে এক তীব্র শক্তি যুদ্ধ শুরু হল। পুরো পাহাড় যেন তাদের শক্তির প্রভাবে কাঁপতে লাগল। কালীগিরি বুঝতে পারছিলেন অঘোরানন্দ খুবই শক্তিশালী। তার এই প্রাপ্ত শক্তি জমিদার কন্যার আত্মাকে বন্দী করে রাখার কারণে। জমিদার মশাই, আপনাকে আপনার মেয়ের আত্মার মুক্তির জন্য কিছু করতে হবে। আপনাকে কুটিরের ভেতরে গিয়ে আপনার মেয়ের আত্মার কাছে পৌঁছতেই হবে। আত্মার কাছে কিভাবে পৌঁছবো আমি? আত্মা তো অদৃশ্য। একটা বিশেষ জায়গায় আপনার মেয়ের আত্মাকে বন্দী করে রাখা হয়েছে। আপনি সেখানে গেলেই দেখতে পাবেন একটা লাল চেলি কাপড় দিয়ে ঢাকা একটা জিনিস যখন নড়ে উঠবে, তখন আপনি ওইটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। জমিদার মশাই কুটিরের দিকে ছুটে গেলেন। ভেতরে গিয়ে তিনি দেখলেন কুটিরের এক নির্দিষ্ট কোণে একটা লাল চেলি বিছানো, ছোট্ট একটা ভাঁড় রাখা। সেইখান থেকে হুবহু তার মেয়ের গলাতে তার আত্মা গুমড়ে গুমড়ে কাঁদছে। ভয় পাস না মা, আমি তোর বাবা এসেছি তোকে মুক্ত করতে। দেখ, ভয় পাস না মা। পালান জমিদার মশাই, পালান। আর হাতে বেশি সময় নেই, পালান আপনি। ওং ক্রিং রিং অর্ধরাত্রিকা ওই মহাভৈরবী নমঃ রানবাসিনী কালী মূর্তি মম চিত্তে স্থিরং কুরু স্বাহা। জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে তিনি তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করলেন। আলোর ঝলকানি, তীব্র গর্জন আর মন্ত্রের শব্দে পুরো পাহাড় যেন কেঁপে উঠল। কালীগিরি আর জমিদার মশাই দ্রুত সেই জায়গা থেকে নেমে যেতে লাগলেন। কিন্তু শম্ভু আর তার লেঠেলরা অঘোরানন্দ আর ভৈরবীর ক্ষমতার কাছে টিকতে পারল না। তারা রক্তবমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। জমিদার মশাই পিছন ফিরে তাকানোরও সুযোগ পেলেন না। তিনি শুধু দৌড়াতে লাগলেন, ভাঁড়টি বুকের মধ্যে চেপে ধরে। অনেকটা পথ দৌড়ে এসে অবশেষে তারা একটা গ্রামের মধ্যে পৌঁছালো। দুজনেই হাঁপাচ্ছিল। কালীগিরি জমিদার মশাইকে বললেন, আর নয়, এবার আমাদের একটু বিশ্রাম নিতে হবে। চলুন ওই ভাঙা মন্দিরে গিয়ে বসি। তারা দুজনে মন্দিরে বসলেন। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। ক্রমে রাত আরো গভীর হল। গ্রামের সবাই তখন নিদ্রামগ্ন। চারিদিক থেকে নেমে এসেছে এক গভীর নিস্তব্ধতা। কালীগিরি ভাঁড়টি মন্দিরের মাঝখানে রাখলেন। তিনি চোখ বন্ধ করে কিছু মন্ত্র পাঠ করতে থাকেন। ওং দেবেন্দ্র মৌলি মন্দার অরন্তত অরম্বুচরণাম্বুজুরেনাবে। ওং দেবেন্দ্র মৌলি মন্দার অরন্তত অরম্বুচরণাম্বুজুরেনাবে। প্রভাবে মন্দিরের ভিতরে এক অদ্ভুত জ্যোতি প্রজ্বলিত হয়ে উঠল। জমিদার মশাই, এবার আমি এক চরম ক্রিয়া করব। এইখানে সেই ভৈরবী চক্রকে জাগ্রত করতে হবে আমাকে। এই ক্রিয়ার মাধ্যমে আপনার মেয়ের আত্মাকে এমন এক শক্তি প্রদান করব, যার মাধ্যমে সে তার হত্যাকারীর প্রতিশোধ নিতে পারবে। জমিদার বিশ্বনাথ রায় ভয়ে এবং উত্তেজনায় কাঁপছিলেন। কালীগিরি চক্রমণ্ডল রচনা করলেন এবং আহ্বান করলেন অর্ধরাত্রিকা মহাভৈরবীকে। ওং হ্রিং হ্রিং অর্ধরাত্রিকা ওই মহাভৈরবৈ নমঃ অর্ধনিশানাং চন্দ্রবিম্ব বদনা
চিতাভূষিতা শূলধারিণী রক্তনেত্রা करालवदना प्रलयताण्डव संहरकारिणी शशानवासिनी कालीमूर्ति मम चित्ते स्थिरं कुरु स्वाहा। দূরে ঝোপের ধার থেকে শিয়ালের কর্কশ ডাক ভেসে এলো জমিদার মশাইয়ের কানে। হুবহু 5টি মেয়ের মতো দেখতে ভৈরবীরা একে একে এসে যোগ দিল সেই চক্রমণ্ডলে। জমিদার মশাই ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কাদের আহ্বান করলেন? কাদের? ইনি হলেন অর্ধরাত্রিকা মহাভৈরবী, রহস্যময় এবং উগ্রতন্ত্রের দেবী। ইনি নিশিরাত থেকে সূর্যোদয়ের প্রাক মুহূর্ত পর্যন্ত জাগ্রত। দেবীর 5 ভৈরবী সহচরী আছে। তাদের নাম ছায়াবতী, রক্তপিপাসী, উগ্রবীজ, নটরাগিরি এবং বলিপ্রিয়ে। এদের সম্মিলিত মন্ত্রপাঠে একটা শক্তি প্রকাশ হবে, যার মধ্যে দিয়েই অর্ধরাত্রি মহাভৈরবী প্রকট হবেন। তবে আপনি এইসব দেখলেও এইসবের স্মৃতি ভুলে যাবেন। জমিদার মশাই ভয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কালীগিরি এক টানা মন্ত্র পাঠ করতে লাগলেন। ওং কালী ভৈরবীং মহাচক্রে প্রবেশ রক্ত জিহ্বে জাগ্রতং করতি নিশি। ওং কালী ভৈরবীং মহাচক্রে প্রবেশ রক্ত জিহ্বে জাগ্রতং করতি নিশি। বাকি ভৈরবীরা একই মন্ত্র জপ করতে লাগলেন। হঠাৎ করে কালীগিরি ভাঁটি ভেঙে ফেললেন, আর ভাঁড় ভাঙার সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম সাদা ধোঁয়া বেরিয়ে এসে তার চারিপাশে ঘুরতে লাগল। ধোঁয়াটা ধীরে ধীরে লতিকার রূপ ধারণ করল। কালীগিরি লতিকার অবয়বের দিকে তাকিয়ে বললেন, তোমাকে উগ্রতন্ত্রের দেবী অর্ধরাত্রিকা মহাভৈরবী দেবীর শক্তি আমি প্রদান করলাম। তুমি ওই তান্ত্রিক অঘোরানন্দ সহ ওর সবাইকে শেষ করে দাও। আজ তোমার প্রতিশোধের দিন। লতিকার আত্মা এক আলোক ঝলকানির সঙ্গে আকাশের পানে উড়ে যায়। তার চোখে আর কোনো শোক ছিল না, ছিল এক তীব্র প্রতিশোধের আগুন। এদিকে সেই পাহাড়ের কুটিরে তখন এক অদ্ভুত নীরবতা। হরেন কুটিরের বাইরে বসেছিল। হঠাৎ দেখতে পেল একটি মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, যাকে সে ঠিক চেনেও না। সেই মেয়েটি তাকে হাতছানি দিয়ে ডাকছে, আয় আয় আমার কাছে আয় আয়। হরেন তার পৈশাচিক হৃদয় নিয়ে মেয়েটিকে ধরতে গেল, কিন্তু যেই সে মেয়েটির কাছে গেল, মেয়েটি অমনি পাহাড়ের খাদের দিকে ইঙ্গিত করল। হরেন তাকে ধরতে যেন মরিয়া হয়ে উঠল। মেয়েটাও তাকে ছুটিয়ে নিয়ে চলল তার নিয়তির দিকে। ক্রমে সে যখন তার বিহ্বল ভাব কাটিয়ে দেখল, তার চোখ গেল পাহাড়ের নিচে খাদের দিকে। হরেন কিছু বুঝে ওঠার আগেই তার পা পিছলে গেল। তার অন্তিম চিৎকার যেন অন্ধকারে হারিয়ে যায়। কুটিরের ভেতরে তান্ত্রিক অঘোরানন্দ তখন এক অদ্ভুত চাঞ্চল্য অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন কালীগিরি তার বিরুদ্ধে এক বড় চাল চেলেছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই লতিকার প্রেত তার তীব্র আলোক ঝলকানির সঙ্গে তার সামনে আবির্ভূত হয়। তার চোখ থেকে আগুন ঝরছিল। অঘোরানন্দ নিজেকে বাঁচানোর জন্য মন্ত্র উচ্চারণ করার আগে লতিকার আত্মা তাকে গ্রাস করে নেয়। এক তীক্ষ্ণ আর্তনাদের সঙ্গে অঘোরানন্দের শরীর দুমড়ে মুচড়ে পড়ে রইল কুটিরের এক কোণে। ভৈরবী এই দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু লতিকার প্রেত তখন তাঁর সামনে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তার গলা থেকে এক বিকৃত চিৎকারের শব্দ পাহাড়ের নিস্তব্ধতাকে যেন এক মুহূর্তে ভেঙে চূর্ণ চূর্ণ করে দেয়। পরদিন সকালে জমিদার মশাই, কালীগিরি এবং গ্রামের কিছু মানুষ যখন সেই পাহাড়ে গেলেন, তখন সব কিছু শান্ত। কুটিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হরেন, অঘরানন্দ এবং ভৈরবীর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। শুধু বাতাসের মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। জমিদার মশাই বুঝতে পারলেন সব শেষ। তার মেয়ের আত্মা প্রতিশোধ নিয়েছে। তিনি কালীগিরিকে ধন্যবাদ দিলেন। জমিদার বিশ্বনাথ রায়ের চোখের কোণে তখন মেয়ের প্রতি বেদনার অশ্রু।